আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে একটি বিশেষ ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হয়। বিশেষ এই সভা শেষে আজ বিকেল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বাজেট প্রস্তাবের সারসংক্ষেপ ক্যাবিনেট সভায় উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীরা সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিবেচনা করে বাজেটের বিভিন্ন খাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সংশোধন নিয়ে আলোচনা করেন। ইতোমধ্যে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে সংসদ ভবন এলাকায়, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিন। আলামিন, মন্ত্রিপরিষদের বিশেষ সভা কি শেষ হয়েছে? বাজেট উত্থাপন এবং এর প্রস্তুতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মন্ত্রিসভার বিশেষ বৈঠক এখনও শেষ হয়নি, এখনও চলছে। যদিও এরই মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। এখনকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে এই মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি এই অনুমোদিত বাজেটের যে সারসংক্ষেপ রয়েছে এটিতে তিনি সই করবেন এবং তারপরে বিকেল 3টায় মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বাজেট পেশ করবেন। সকাল 10টায় শুরু হয়ে মন্ত্রিসভার বৈঠক। তার আগেই মন্ত্রিসভার যে সকল সদস্য রয়েছেন সবাই এসে জাতীয় সংসদের যেই নির্দিষ্ট কক্ষ রয়েছে সেখানে উপস্থিত হন এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও আসেন। তো তিনি সংসদের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে কিছু কথা বলে গেছেন সাংবাদিকদের সাথে। তার কথার সারসংক্ষেপে যেটি বোঝা যায় সেটি হচ্ছে যে এই যে ভঙ্গুর একটি অর্থনীতি ফেলে রেখে গেছে পতিত স্বৈরাচার সরকার, সেই ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল একটি ধারায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং লক্ষ্য, এবং সেই জন্যই সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সব ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। যেটি বলা হয়েছে যে এবারের বাজেটকে যদি এক কথায় বলা হয় তাহলে সেটি হচ্ছে অবকাঠামো নয়, মানব সম্পদ উন্নয়নের বাজেট। অর্থাৎ এত বছর যেটি দেখা যেত যে বড় বড় অবকাঠামো গঠনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হতো বাজেটে, কিন্তু এবার সেটি বাদ দিয়ে মানব সম্পদকে কিভাবে উন্নয়ন করা যায়, মানব সম্পদ মানে জনশক্তি যেটি রয়েছে, জনশক্তিকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং তার জন্য কি কি করা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে এবং যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া সামাজিক যেই নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীতে সর্বোচ্চ সংখ্যক অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এবার যেই বেষ্টনীর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিধবা ভাতা, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, এই যে ভাতাগুলো রয়েছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর আকার প্রায় 1,45,000 কোটি টাকা দাঁড়াচ্ছে। এছাড়া কারিগরি শিক্ষার দিকেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই বাজেটে। শিক্ষা স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকছে। অর্থাৎ মোটো যেটি রাখা হয়েছে যে মানব সম্পদ উন্নয়নের বাজেট, সেটি বাস্তবায়ন করার জন্য যে সকল জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া প্রয়োজন এই বাজেটে সে সকল জায়গাগুলোতেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা মন্ত্রিসভার বৈঠক শেষ হলে যদি আমাদের সাথে কেউ কথা বলেন এসব বিষয়ে তাহলে হয়তো আমরা নতুন করে তথ্য আপনাদেরকে জানাতে পারবো। জাতীয় সংসদ ভবন থেকে বাজেট বিষয়ক সবশেষ খবর জানছিলাম। জাতীয় সংসদে আজ উত্থাপন হতে যাচ্ছে এ যাবৎকালের সর্বোচ্চ ও এই সরকারের প্রথম বাজেট। 2026-27 অর্থ বছরের বাজেট এবার 1,48,000 কোটি টাকা বাড়িয়ে বাজেটের আকার নির্ধারণ করা হচ্ছে 9,38,000 কোটি টাকা। এবারের বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। এরপরও ঘাটতি থাকবে 2,43,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য বিভিন্ন দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময়ে বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধিতে সংকটে দেশের সামষ্টিক অর্থনীতি।
বাজারে প্রায় ৯.৫% মূল্যস্ফীতিতে নাবিশ্বাস ছুটছে নিম্ন ও মধ্যবিত্তের। রেমিটেন্সের উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ $30 বিলিয়ন ছাড়ালেও ডলারের দাম ১২২ টাকার ওপরে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বাড়িয়ে ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৯,৩০,০০০ কোটি টাকা তো আমার জোগাড় করতে হবে। সেখানে আমরা ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছি। ৪,৫০,০০০ কোটি টাকা রাজস্ব আদায় বাংলাদেশে অতীতে হয় নাই, বলার অপেক্ষা রাখে না যে এটা অলমোস্ট অসম্ভব একটা লক্ষ্য। স্বাধীন বাংলার ৫৫তম এ বাজেটের জিডিপির প্রবৃদ্ধি ১% বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৬.৫%। বাজেটে ঘাটতি কমাতে চলতি অর্থ বছরে বড় ধরনের কাটছাঁট করা হলেও আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ বাড়ছে প্রায় ৩.৩%। উন্নয়ন খাতে খরচের টার্গেট করা হচ্ছে ৩ লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম ১০ মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় ১,০৫,০০০ কোটি টাকার। এমন বাস্তবতায় আরও ২১% বাড়িয়ে এনবিআরকে রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে ৬,০৪,০০০ কোটি টাকা। তারপরও বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে বিশাল আকারের। ঘাটতির পরিমাণ ২,৪৩,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় ৭.৫% বেশি। রাজস্ব কোষাগারে ওই পুরো টাকাটা জমা হচ্ছে না। এর একটা বড় অংশ মাঝপথে তৃতীয় পক্ষ নিয়ে চলে যায়। এইটাকে যদি আমি ক্যাপচার করতে পারি তাহলে তো আমার ট্যাক্স রেটও বাড়াতে হয় না, ইভেন বেসও বাড়াতে হয় না। মানে যে টাকাটা আমি দিচ্ছি সেটাই কোষাগারে যাতে পৌঁছাতে পারে, ওই পথটা মানে এখানে যে এক্সিট যেগুলো আছে ওগুলিকে বন্ধ করা। ঘাটতি পূরণে এবারও দেশি উৎসের পাশাপাশি বড় অঙ্কের বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে। এবার দেশের ব্যাংক, সঞ্চয়পত্র এবং অন্যান্য খাত থেকে ১,৩৫,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি উৎসের মধ্যে জাপান, এডিপি, ওপেক এবং অন্যান্য সংস্থা থেকে ঋণ নেওয়া হবে আরও ১,১৬,০০০ কোটি টাকা। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারে পণ্যের লাগামহীন দাম, এমন বাস্তবতায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর সাহস দেখাতে পারছে না নতুন সরকার। চলতি অর্থ বছরের তুলনায় ১% বাড়িয়ে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৭.৫%। অর্থাৎ বাজারে দামের চাপ আরও ১ বছর সহ্য করতে হবে সাধারণ মানুষকে। সামষ্টিক অর্থনীতির গভীর সংকটের এই সময়ে প্রতিশ্রুতির নতুন মোড়ক নিয়ে আবার আসছে নতুন একটা বাজেট। তবে হিসাবের বড় কোনো চমক নয়। সাধারণ মানুষ অপেক্ষা করছে তাদের জীবনযাত্রার ব্যয় কমার। বাজেটের বিশাল অঙ্ক কি শেষ পর্যন্ত নিম্নবিত্তের পকেটের ক্ষত সারাতে পারবে, নাকি নীতি নির্ধারকদের হিসাবের খাতা আরও ভারী করবে? সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম সম্বলিত সোভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নওগাঁর সাপাহার উপজেলার কালমুন্ডাঙ্গা সীমান্তে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ও পুশিন ঠেকাতে বিজিবি প্রস্তুত রয়েছে। পুশিনকে কেন্দ্র করে নওগাঁ সীমান্ত এলাকায় লোকজনের মধ্যে যে আতঙ্ক কাজ করছিল তা এখনও স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেছে বিজিবি। এদিকে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশিন করা বৃদ্ধের পরিচয় মিলেছে। আজ সকালে আটককৃত বৃদ্ধকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি। ওই বৃদ্ধ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দেলাই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে। সে গত ২ মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের মামলার আসামি মনির হোসেনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে।
সকালে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার একমাত্র আসামি মনিরের উপস্থিতিতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ভিকটিম শিশুর মা, খালা সহ 6 জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। এর আগে প্রথম দিন আসামি মনির হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী মেহেদী হাসান ও নানি কোহিনুর আক্তার, প্রত্যক্ষদর্শী সহ আরও 9 জন। এই মামলায় মোট 22 জন সাক্ষী রয়েছেন। এর আগে গত সোমবার পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণ করেছে আদালত। এ ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।